আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে। আপনারা জানেন যে এই অনুষ্ঠান স্টুডিওতে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে আনি, তার সঙ্গে কথা বলি মানে তার জীবনের কথা শুনি, তার হয়ে ওঠার গল্প শুনি এবং তার সাফল্য, ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি, তার ভাবনা চিন্তা সব কিছু নিয়ে আমরা তার সঙ্গে আলাপচারিতা করি কথোপকথন অনুষ্ঠানে। এবং তার মধ্যে দিয়ে কিন্তু আমরাও যেমন লাভবান হই, অনেক কিছু জানি, আপনারাও খুব পছন্দ করেন, সেটাও আমরা জানি। আজকের আমাদের আমন্ত্রিত অতিথি হচ্ছেন মানজারে হাসিন মুরাদ। তার পরিচয় হচ্ছে তিনি চলচ্চিত্র গবেষক এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যারা শুদ্ধ সমাজ এবং শুদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরির জন্যে চেষ্টা চালিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় থেকে, বাঙালি জাতীয়তাবাদের চেতনায় থেকে, অসাম্প্রদায়িক চেতনায় থেকে, মানজারে হাসিন মুরাদ তাদের একজন। কথা বলছি আমাদের আজকের অতিথি মানজারে হাসিন মুরাদের সঙ্গে। তোমাকে দেখলে এখানে আমার একটা টকবকে যুবকের চেহারা মনে পড়ে, যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে ছোটাছুটি করছে এবং সমস্ত সাংগঠনিক কাজের সাথে এটার সাথে ওটার সাথে ওটার জড়িত। ৭-এর দশকের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সংস্কৃতি চর্চার উদ্ভব হয়েছিল বা শুরু হয়েছিল, সেটা সম্পর্কে একটু কথা শুনতে পারি কিনা। ৭২-এ আমরা যারা প্রথম বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, স্বভাবতই মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা, মানে এটা তো আমাদের একেবারে জীবনের সাথে জড়িয়েছিল। আপনিও তো তখন ছিলেন, তো তো যে উদ্দীপনাটা ছিল আমাদের মধ্যে, মানে নতুন দেশ। আমি ছাত্র ইউনিয়ন করতাম, একটা স্লোগান ছিল যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ, এসো দেশ গড়ে একটা পোস্টার করা হয়েছিল। তো একটা জিনিস ছিল যে একটা নতুন দেশ হয়েছে, এই নতুন দেশে আমাদের বোধহয় কিছু করার আছে। কি করার আছে অতটা ধারণা ছিল না। ৭২ সালে ২১শে ফেব্রুয়ারি, স্বাধীনতা পরবর্তী ২১শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এসেছিলেন। ওই ব্যাপারটা ছিল যে কিছু একটা করতে হবে। এখন আমার ব্যক্তিগত ব্যাপার ছিল যে আমি আসলে রংপুর থেকে এসেছিলাম ৬৪ সালে। রংপুর আমার জন্মস্থান। আমার পরিবারে একটু সংস্কৃতি চর্চা ছিল এই অর্থে যে আমার বাবা গান গাইতে পছন্দ করতেন, অনুষ্ঠান করতেন। কারমাইকেল কলেজে উনি শিক্ষকতা করতেন। তবে ওনার একটা বড় যোগাযোগ ছিল রংপুরে, রংপুর শহর ভিত্তিক যারা সংস্কৃতি চর্চা করতেন। এখন আমার মনে আছে এক ভদ্র মহিলা, তিনি পুরনো জমিদার বংশের, টিপাইদি নাম। বাবা গান গাইতে ডাকলে আমার খুব বয়সী বা কত খুব অস্বস্তি হতো। তো যাই হোক, তো আমার বাবা ওখান থেকে চলে আসেন ৬৩ সালে, আর ঢাকা এসেছিলেন এই বিসিএসআইআর, যেটা বিসিএসআইআরে তখন ওনার সরাসরি শিক্ষক ডক্টর কুদরতি খুদা সাহেব ছিলেন। তো উনি ওনাকে নিয়ে এসেছিলেন। উনি কিছু লেখালেখি করতেন, মূলত বিজ্ঞান বিষয়ক লেখালেখি, পপুলার সায়েন্স যেটাকে বলে আর কি। তো উনি এখানে ওই বিসিএসআইআর থেকে সায়েন্স ল্যাবরেটরি যেটা বলে, তো 4টা পত্রিকা বেরোতো। একটা গবেষণাধর্মী পত্রিকা বাংলা এবং ইংরেজিতে, একটা কিশোরদের জন্য বিজ্ঞান ভিত্তিক পপুলার সায়েন্স, আর একটা বড়দের জন্য। তো ওটা সম্পাদনা ওনাকে দিয়েছিলেন। এর আগে ওনার কিছু বইটই বেরিয়েছিল, সেটার সূত্রেই আর কি। তো সায়েন্স ল্যাবরেটরিটা ঢাকার মধ্যে হলেও মানে একটু বিচ্ছিন্নই ছিল আসলে। আমরা খুব ঢাকার মানে সায়েন্স ল্যাবরেটরি বাইরে খুব যেতে হতো না, মাঠটা ছিল, কলোনি ভিতরে, কম্পাউন্ডের তো খুব বাইরে যাওয়ার প্রয়োজন পড়তো না, বাজার টাজার ছাড়া আর কি। তো সায়েন্স ল্যাবরেটরিতে যখন আসলাম, তখন দেখলাম যে সায়েন্স ল্যাবরেটরিতে কোনো ধরনের সংস্কৃতি চর্চা নেই। তো বাবাই উদ্যোগ নিয়ে কিছু করলেন। তো যদিও ওটার সাথে আমার কোনো যোগাযোগ নেই, মানে ওই অর্থে পারিবারিক উত্তরাধিকার বলতে আমার কিছু নেই সাংস্কৃতিক, যদিও পরবর্তীকালে ওটাই হয়তো আমার প্রধান মানে আগ্রহের ব্যাপার হয়ে উঠেছে। আমরা ঢাকা কলেজে যখন পড়তাম,
স্বাধীনতার আগে, তখন একটু যা হয়, তখন তো 70 সব মিলে একটা ব্যাপার। তো তারপরে প্রথম আমার মনে হয় যে আমি বাইরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে পরিচিত হই 69 সালের 21শে ফেব্রুয়ারিতে। মানে 21শে ফেব্রুয়ারি আগে পরে কিছু অনুষ্ঠান হতো, ওই সময় আমার প্রথম পরিচয়। 1969 সালের 21শে ফেব্রুয়ারির সময়টা তো খুব উত্তাল। হ্যাঁ, খুবই বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন হচ্ছে, 11 দফা আন্দোলন হচ্ছে। খুবই মানে ওগুলোর সাথে তো আমার পরিচয় ছিল না, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর কি। তো সেই অর্থে এখন আমার ভাবলে মনে হয় যে ওখানে যে 70 সালের যে 21শে ফেব্রুয়ারি, ওটা তো খালি মানে অন্য অন্য একটা সাংস্কৃতিক চর্চার ব্যাপার ছিল না খালি, তার সাথে দেশপ্রেম, স্বাধীনতার আকাঙ্ক্ষা, রাজনীতি, সৎ রাজনীতির একটা ব্যাপার ছিল। আপনার মনে আছে বোধহয় 72 সালে ছাত্র ইউনিয়ন ডাকসুতে জয়ী হয়ে আসলো, এবং যেহেতু আমি একটু ঢাকা কলেজে থাকতেই ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলাম, ওই সূত্রে ইয়েতে ডাকসু অফিসে, আপনার মনে আছে বোধহয় একতলায় যে ডাকসু অফিস, সেখানে যাওয়া আসা হতো। এবং সেই সূত্রেই প্রথম যেটা শুনলাম যে নাট্যচক্র বলে একটা নাট্যচক্র হচ্ছে বোধহয়। তার আগে একটা বোধহয় ইয়ে হচ্ছিল ঢাকা ইউনিভার্সিটির ওই হলগুলোর একটা, না এটা নাট্যচক্র হওয়ার পরে বোধহয়। তাহলে আর একটা হতে পারে ওই যে ছাত্র ইউনিয়নের সম্মেলন হয়েছিল ইয়েতে রেসকোর্সে, ওখানে দেবব্রত এসেছিলেন, তারপরে শ্যামল মিত্র এসেছিলেন, আর কারা কারা এসেছিলেন আর কি। তো ওগুলোর একটা প্রভাব বোধহয় পড়েছিল। তখন মনে হলো যাচ্ছে এটাই বোধহয় একটা জায়গা যেখানে। না, আমি বলতে যাচ্ছি যে আরেকটা জিনিস, শহীদ দিবসের কথা যখন এলোই, শহীদ দিবসকে ঘিরে যে লিটল ম্যাগ হতো, সেখানেও তুমি যুক্ত ছিলে। হ্যাঁ, সেটা ছিল। আমরা ঢাকা কলেজে নিনাদ নামে একটা লিটল ম্যাগ প্রথম বের করি, নিনাদ নামে। তারপরে 72 সালে সম্ভবত আমরা বের করলাম আলোর নাচন পাতায় পাতায়, রবীন্দ্রনাথের কাছ থেকে ধার করে। হ্যাঁ, এবং সেটা 72 সালের প্রেক্ষাপটে নিশ্চয়ই একটা পরে জয়ধ্বনি, তারপরে তো ছাত্র ইউনিয়নে যখন বের হলো। কিন্তু 72 সালের প্রেক্ষাপটে আলোর নাচন পাতায় পাতায় মফিদুল ভাই দিয়েছিলেন। মানে আমার ওই জ্ঞান ছিল না যে আলোর নাচন পাতায় পাতায় মতন একটা নাম দিতে পারবো। তো যাই হোক, তো ওই সময় তো প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে প্রচুর লিটল ম্যাগ হতো, 21শে সংকলন হতো, সুন্দর সুন্দর সংকলন, খুব সুন্দর সুন্দর লেখাও ছিল। তো ওই নাট্যচক্রের মধ্যে দিয়ে এক ধরনের বলা যেতে পারে মানে দৈনন্দিন কার্যক্রমের মধ্যে ঢুকলাম, যদিও কোনো ধরনের পারফরমেন্সের মধ্যে ছিলাম না, কিন্তু ওটা দিয়ে আমি শুরুতেই বললাম তো যে তোমার ছোটাছুটির দৃশ্যটা আমার খুব মনে পড়ে, ছিল সাংগঠনিক কাজ করবার জন্য, মানে অভিনয় করা বা ডিরেকশন বা এটা কি সেই ছোটাছুটির মধ্যে আমি যখন নাট্যচক্র মনে আছে, সংস্কৃতি সংসদের কথা মনে আছে, এবং একটু একটু করে তখন আমি এই প্রসঙ্গ যাব একটু পরে, আবার একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। কথা বলছি আজকের অতিথি মানজারি হাসান মুরাদের সঙ্গে। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবার আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথনে। আমরা কথা বলছি মানজারি হাসান মুরাদের সঙ্গে। আমি বিরতির আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সংস্কৃতি সংসদ, নাট্যচক্র, বাংলাদেশ ফিল্ম সোসাইটি, সেখানেও তো তুমি যুক্ত ছিলে। আচ্ছা, তারপরে তুমি বিদেশে চলে গেছিলে পড়াশোনা করবার জন্য? সেটা আরো পরে। কত পরে? আমি বিদেশে গেছি 1983 সালে। আচ্ছা, তবে এই চলচ্চিত্র সংসদ আন্দোলন আমার জন্য গুরুত্বপূর্ণ, সেটা একটু শুনি। আমরা সম্ভবত 72 সালের শেষের দিকে আমরা চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হলাম। এই বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, যেটা আগে ছিল পূর্ব পাকিস্তান। তো এই কথা বলতে গেলে তো অবশ্যই আমাদের মোহাম্মদ খসরুর কথা বলতেই হয়, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, তো তখন মানে এর আগে একটা খুব মানে কথা মনে পড়ে, সম্ভবত এটা 66 সালে বোধহয়, মানে সনটা ঠিক বললাম কিনা জানি না,
একটা চলচ্চিত্র উৎসব হয়েছিল ঢাকায়, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মহানগর বলে সত্যজিৎ রায়ের একটি সিনেমা এসেছিল। হ্যাঁ, সেটাই গল্পটাই বলছি যে তখন আমার বাসায় আমাদের সাথে থাকতেন আমার এক বড় ফুফাতো ভাই, উনি পরে স্থপতি হয়েছিলেন, এখন দেশে থাকেন না, বাইরে থাকেন। তো উনি এবং আমার মা জেদ ধরলেন যে ওনারা মহানগর দেখতে যাবেন, সত্যজিৎ রায়। তো মহানগর দেখতে যাবেন। তো এমনি খাবার টেবিলে বোধহয় এরকম আলাপ হচ্ছে, আমাদের আর বাসার কারো কোনো আগ্রহ নেই মহানগর দেখতে যাওয়ার, কে মহানগর বানিয়েছে সে সম্পর্কেও কোনো না। তো শোনা গেল যে মহানগরের টিকিট কাটতে গেলে বলাকা সিনেমা হলের সামনে রাত 3টার সময় লাইন ধরে দাঁড়াতে হবে, এবং আমার মা এবং আমার সেই ফুফাতো ভাই ওনারা গেলেন। আমরা প্রচণ্ড বিরক্ত যে রাত 3টার সময় বাসার থেকে বেরিয়ে মহানগর বলে একটা সিনেমা দেখার জন্য এত পাগল হওয়ার কি আছে। চলচ্চিত্রের প্রতি আগ্রহটা ওরকমই ছিল। আমরা মাঝে মাঝে ওই যে তখন মনে আছে বোধহয় আপনার 60-এর দশকে ঢাকায় নাচ সিনেমা হল ছিল, ইংরেজি সিনেমা দেখানো হতো, ওখানে অল্প কিছু ছবি টবি দেখতাম, কিন্তু ওইভাবে চলচ্চিত্র বায়োস্কোপ দেখা হয়নি। খুব বায়োস্কোপ দেখানো হতো পাড়ায় পাড়ায়। তো একটাই বোধহয় সিনেমা একটু মানে আগ্রহ নিয়ে দেখেছিলাম, সেটা জহির রায়হানের জীবন থেকে নেয়া। সেটা তো অন্য কারণে আর কি বলতে পারি। তো এই চলচ্চিত্র সংসদ আন্দোলনে যুক্ত হলাম মূলত আমাদের এক বন্ধু ছিল মাহবুব আলম, আপনার মনে আছে, খুব ভালো লেখালেখি করতো চলচ্চিত্রে, কদিন আগে মারা গেল। মাহবুব আলম আমাদের সাথে নাটক থিয়েটারে কাজ করছে। তো মাহবুব আলমের সূত্রে আমরা ঢুকলাম, আমি মনে আছে আমি তানভীর মোকাম্মেল, আমরা দুজন ঢুকলাম আর কি। তানভীর মোকাম্মেল এবং আমি একই ব্যাচের, ঢাকা কলেজে আমরা একসাথে পড়েছি, বন্ধু বান্ধব। তারপরে আমাদের মনে হলো যে আমরা একটা নতুন জগৎ আবিষ্কার করলাম, কিন্তু তখন কোনো দিন আমরা ভাবিনি যে আমরা চলচ্চিত্র নির্মাণ করব। আমরা একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়েও চলচ্চিত্র সংসদ করলাম, এবং এটা মূলত হচ্ছে এই জিয়াউর রহমানের ক্ষমতা দখলের পর, 75 পরবর্তী সব ব্যান্ড হলো, কালচারাল অ্যাক্টিভিটিস, তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ বলে একটা চলচ্চিত্র সংসদ করতাম। এবং আমার মনে আছে যে এটা একটা মানে কিছু মানে সবাই যাতে একসাথে একটু সংগঠিত থাকে, কারণ একটা প্রতিবাদের অংশ হিসেবে ওইটাই বলছি যে আমাদের মনে আছে যে আমরা এই শো করতাম, তখন তো আপনি জানেন শো করা হতো একমাত্র এই এমবেসিগুলোর কালচারাল সেন্টারে। প্রতি শোর 2 দিন পর এনএসআই এর লোকজন আসতো বাসায়, যে কে কে গেছিল, নাম ঠিকানা দাও, কেন আপনারা ওখানে যান ছবি বানাতে। এবং আপনি পরে তো জানেন যে জিয়াউর রহমান সাহেবের আমলেই চলচ্চিত্র সংসদ নিয়ন্ত্রণ আইন, যেটাকে আমরা কালা কানুন বলি, সেটি হলো, এবং তার ফলে এই যে একটা ইতিবাচক সাংস্কৃতিক আন্দোলন, সেটাকে কিন্তু একদম ধ্বংস করে বাধা দেওয়া হলো একদম। তো যাই হোক, ওটার মধ্যে দিয়ে চলচ্চিত্রের প্রতি পরিচিতি। তারপরে আমরা একটা কোর্স করলাম, সেটা হচ্ছে শ্রদ্ধা আলমগীর কবিরের নেতৃত্বে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তখন হয়েছে, এবং ফিল্ম আর্কাইভ এবং ফিল্ম ইনস্টিটিউট, এই দুটো যে হয়েছে, এটার পেছনে কিন্তু সবচেয়ে বেশি যে সংসদ আন্দোলনের অবদান, এটা কিন্তু স্বীকার করা হয় না, বা এখন যে বিকল্প ধারার কথা বলা হয় সেটাও তো একই। আচ্ছা, তার আগে কি সতীশ বাহাদুর সাহেব, সতীশ বাহাদুর সাহেব যে এসে দুবার এসেছিলেন। 74 সালে উনি তার একটি অবদান কি একেবারে অবশ্যই, কারণ সতীশ বাহাদুর সাহেব আসার পরেই কিন্তু এই যে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, যেটাকে আমি ব্যক্তিগতভাবে বলি অপ্রাতিষ্ঠানিক চলচ্চিত্র শিক্ষার একটা ধারা বলা যেতে পারে, কারণ প্রাতিষ্ঠানিক তো স্কুল বা ফিল্ম স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলোতে আছে। উনি কিন্তু দ্বিতীয়বারও এসেছিলেন, এটা বোধহয় 77 সালে। আর প্রথমবার এসেছিলেন বোধহয় 73-74 সালে। ওইবার আমাদের খুব নাড়া দিয়েছে, হ্যাঁ, সাংঘাতিক, তরুণ সমাজের মধ্যে সাংঘাতিক। আর উনি তো প্রচন্ড ভালো বলতে পারতেন, মানে এত সুন্দর বলতে পারতেন, এবং সিনেমা সম্পর্কে তার যে অবাধ মানে গভীর জ্ঞান, সেই জ্ঞানের কারণে মানে আমরা তো ওই কথা কখনো শুনিনি আর কি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে রবার্ট ফ্লাহার্টির নানু কাবদা নর্থের কথা, ওই ইয়েতে প্রথম আমরা রবার্ট ফ্লাহার্টির নানু কাবদা নর্থ
তো ওই ওই ইয়েতে আমরা তখন ছিলাম কর্মী। চেকোস্লোভাকিয়ার জি প্রাগে পড়াশোনা করতে গেছিলেন। আমার জানা মতে এইভাবে হুট করে বাইরে চলচ্চিত্র নিয়ে বা এই শ্রেণী পড়াশোনা করতে গেছিল দুজন। একজন আমি হায়দার রিজভির নাম নিতে পারি, জি উনি পোল্যান্ডে গেলেন। জি জি আর এছাড়া ভারতে পুনেতে গেছে, পুনেতে গেছে আমাদের জাকি ভাই গেছিলেন, বাদল রহমান গেছিলেন, পরে তো আরো অনেকে গেছেন। কিন্তু চেকোস্লোভাকিয়া যাওয়ার ব্যাপারে, চেকোস্লোভাকিয়ার ব্যাপারটা খুবই কাকতালীয়, কারণ সেই দেশটা তো তখন ভিন্ন দেশ। হ্যাঁ, আপনি এবং আসাদ ভাই আমার কি বলে অভিনয়ের ক্যারিয়ারটাকে নষ্ট করেছে, অভিনয় করবার চেষ্টা করার ক্যারিয়ারকে। আর আরেকজন আমার এই চলচ্চিত্র যুক্ত হওয়ার ক্যারিয়ারটাকে নষ্ট করেছে, সে হচ্ছে সজরুল পাশা, চিটাগংয়ের। হ্যাঁ চিটাগাং। আমি কিন্তু তো থিয়েটার নিয়ে পড়তে গেছে। হ্যাঁ, কিন্তু ও তো ইয়েতে গিয়েছিল না, এনএসডিতে না, পুনাতে গেছিল। এবং আমার মনে আছে যে আমরা ইন্টারভিউ দিতে গেলাম, শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেব ইন্টারভিউ বোর্ডের প্রধান, ইন্টারভিউ নিলেন। সজরুল পাশাকে তখন আমি চিনি না, জাস্ট নাম শুনেছি। তখন থিয়েটার করে, অ্যাক্টিং করে থিয়েটার। তো যখন মানে বললেন যে কাকে কাকে নির্বাচন করা হচ্ছে, তখন হাসান ইমাম ভাইয়ের সাথে যেহেতু আমাদের আগে থেকে একটা যোগাযোগ ছিল, তা হাসান ইমাম ভাই বললেন যে মুরাদ, এবার তোমাকে দেয়া গেল না, এবার সজরুল যাক। তো একটা জিনিস ভালো হয়েছিল যে সজরুল পাশা দেশে এসে বিজ্ঞাপন জগৎটাকে একেবারে পাল্টে দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, এটাকে তাকে বলতেই হবে যে এটা ঠিক। ও অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন নির্মাণ করেছিল সেই সময়। ঠিক, যাই হোক, তো ওটা যখন হলো না, তখন আমাদের এখানে একটা চেক ফিল্ম উইক হলো। তো চেক ফিল্ম উইকে চেক যে অ্যাম্বাসেডার ছিলেন, উনি এসে ঘোষণা করলেন যে ওনাদের ওখানে একটা ইনস্টিটিউট আছে, ওখানে ওনারা বছরে দুজনকে পড়ার জন্য স্কলারশিপ দিতে পারেন। তো ওই দুজনের স্কলারশিপ আমি এই ইয়েতে একটু শ্রদ্ধা জানাতে চাই শ্রদ্ধেয় মাহবুব জামিল সাহেবকে। তখন তিনি ছিলেন ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিতে প্রেসিডেন্ট। তো উনি ওনার অফিসে ইন্টারভিউ হলো, উনি তখন সিঙ্গারে বসতেন আর কি। তো কেন জানি না উনি আমার নামটা পাঠিয়েছেন এবং ওরা গ্রহণ করেছিল। তো যাই হোক, মানে একেবারেই একটা কাকতালীয় ব্যাপার। কতদিনের জন্য? ওটা 5 বছরের ছিল, কিন্তু আমি 5 বছর এটা করতে পারিনি। আমি 3 বছর করেছিলাম ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ে, ওটা ছিল ফিকশন ফিল্ম মেকিংয়ের। আচ্ছা। কিন্তু আমি ওখানে যে দেখলাম যে আমার যে চেক ভাষায় যে জ্ঞান, এই জ্ঞানটা এতই কম, আর ওই যে আমি তো অভিনয় করতে পারি না, অভিনেতাদের কি ডিরেকশন দেবো। তো আমি তখন ঠিক করলাম যে না, আমি ওটা করতে পারবো না। তখন আমি ওখানে যে ফিল্ম হিস্ট্রি ক্লাসে কিছু ভালো ডকুমেন্টারি দেখেছিলাম, তখন মনে হলো যে বা এটাও তো একটা চলচ্চিত্রের ভালো ধারা। তো তখন আমি ডকুমেন্টারিতে আসি, 3 বছরের একটা কোর্স করি, তারপরে 1 বছরের একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। আবার কথা বলবো, একটা ছোট্ট বিরতিতে যাই। তারপরে প্রিয় দর্শক, আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথনে। একটা বিরতিতে যাব, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে। দেখছেন কথোপকথন। যেটা আলাপ করছিলাম যে ডকুমেন্টারি ফিল্ম সম্পর্কে একটা অদ্ভুত ধারণা আছে আমাদের, এবং আমার মনে হয় তোমার কাছ থেকে আরো ভালো করে শুনতে পাবো যে ডকুমেন্টারি ফিল্ম কি সেটাই, যেটা দেখলাম সেটাই তুলে নিয়ে এলাম। আমরা যেটা বলি যে সেই চলচ্চিত্রই প্রণিধানযোগ্য চলচ্চিত্র যার মধ্যে শিল্পের ছোঁয়া আছে। তো যদি একটা জিনিস এই জেরক্সের মতন বা ফটোকপির মতন রিপ্রোডাকশন হয়, তাহলে তো ওখানে কিছু নেই। আপনি এটা দিচ্ছেন, ছবি দিচ্ছেন। আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এটা আমরা প্রথম দেখেছি কিন্তু স্টপ জেনোসাইডে। হ্যাঁ, মানে জহিরান এত ছবি বানিয়েছেন, ভালো খারাপ, আমি তো বলবো ভালো খারাপ, এটা বলতেই হবে অবশ্যই। হ্যাঁ, জহিরানের জীবন থেকে নেয়ার সেই দৃশ্যগুলো আপনি যদি মনে রাখেন, যে এই 69-এর গণ আন্দোলনের আগে যে রাজনৈতিক পরিস্থিতি, এবং ওই যে একটা দৃশ্য আছে যেখানে প্রথম নায়ক নায়িকার দেখা হলো ওই প্রভাত ফেরিতে, ওই দৃশ্যগুলো কি ডকুমেন্টারি? ওই অর্থে ডকুমেন্টারি না। তো ডকুমেন্টারি তো, এবং যে কোনো শিল্প, আপনি তো শিল্পের মানুষ, আপনি তো ভালো করে জানবেন যে কোনো শিল্পই তো আসলে এক ধরনের ইন্টারপ্রিটেশন। আর যখনই ইন্টারপ্রিটেশন, তখন এটা
ওই আর কেবলমাত্র চিত্র ধারণ এবং তার উপস্থাপনের মধ্যে নিযুক্ত থাকে না। ইন্টারপ্রিটেশন, যিনি ইন্টারপ্রেট করছেন তার রাজনৈতিক অবস্থান, তার দার্শনিক অবস্থান, তার আধ্যাত্মিক জীবন, তার সমাজ সম্পর্কে ভাবনা, তার দেশ ভাবনা, এগুলোই তো কাজ করে। দর্শকেরও তো একটা দায়িত্ব আছে, জি, সেটা বুঝবার। অবশ্যই। এটা আমি আমার কথা না, এটা আব্বাস কিয়ারোস্তামি বলে জগৎ বিখ্যাত ইরানিয়ান চলচ্চিত্রকার আছেন, উনি বলেছেন যে আমি আমার ছবিটা বানাই, আর দর্শক আমার ছবিটা দেখে তাদের প্রত্যেকে একটা নিজের ছবি বানান। অর্থাৎ ওই ছবিটা দেখে উনি আবার একটা ইন্টারপ্রিটেশন করেন। উনি বলেছেন যে ওটাকে আমি গুরুত্ব দিই। তো আপনি যেটা বললেন যে একটা ফ্রেজই আছে যে এটা গ্রিয়ারসন বলে একজন খুব বিখ্যাত চলচ্চিত্রকার এবং সংগঠক, চলচ্চিত্র সংগঠক, ডকুমেন্টারি গুরু যাকে বলা হয়, উনি একটা কথা বলেছেন যে ইট ইজ দ্য ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। ক্রিয়েটিভ কথাটা রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। এখন আপনি যদি তিনটা শব্দকে মানে একটু ভাবেন, প্রথমে কিন্তু বলেছেন ক্রিয়েটিভ, উনি বলেন না রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। এবং রিপ্রেজেন্টেশন উনি কিন্তু বলেননি যে প্রেজেন্টেশন অফ রিয়েলিটি। যখনই আপনি রিপ্রেজেন্টেশন বলছেন তখনই এটাতে ইন্টারপ্রিটেশন আছে। তো আমার দুঃখ যে আমাদের দেশে মানে মুক্তিযুদ্ধের আমার বিচারে সবচেয়ে মানে এটা আমি যে ডকুমেন্টারি সাথে যুক্ত সেই কারণে বলছি না, আপনিও নিশ্চয়ই স্বীকার করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র এখন পর্যন্ত সম্ভবত স্টপ জেনোসাইড। তোমার একটা ছবি তোলার, ফটোগ্রাফির একটা কি বলবো গুণ আছে, এটা কি নিয়মিত এখন নিয়মিত করি, কারণ এখন আমার বড় ক্যামেরাটা আমার কিনতে হয় না, একটা মোবাইল ফোন হলেই হয়। এবং আমি দেখেছি যে এখন মোবাইল ফোনে যথেষ্ট, আপনিও নিশ্চয়ই মাঝে মধ্যে করেন, কাজ হয়। ওইটাই আবার শেষ পর্যন্ত ওখানেই আসে যে আমরা তো দেখি অনেক কিছু, কিন্তু সেই সিলেকশন অফ বাস্তবতাটাই তো হচ্ছে, কারণ আমি তো শেষ পর্যন্ত ফ্রেমের মধ্যে দেখি, ফ্রেমের বাইরে হয়েছে। জি, হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য, কথা বলার জন্য। আর আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, এটা আমার জন্য অনেক এরকম। এখন তো নাগরিক সমাজ দূরত্ব তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন। আজকের অতিথি ছিলেন মানজারে হাসিন মুরাদ। তার কথা শুনলাম, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে, ভালো থাকবেন।